হ্যালো সুপার হিরো লাভার্স, অবশেষে মুক্তি পেল অ্যাভেঞ্জার্স ডুমসডের অফিসিয়াল ট্রেলার। কিন্তু সরি, প্রথমত আমি ছিলাম না যেই দিন ট্রেলার মুক্তি পেয়েছে, সেই দিন আমি বাড়ির বাইরে ছিলাম। আর আজকে যখন আমি ফিরে এসেছি পুরো 7 দিন পর, আর নিয়ে এসেছি সেই ট্রেলারটির ব্রেকডাউন। এই ট্রেলারটা দেখে মনে হচ্ছে যে মার্বেল সত্যি বড় কিছু করতে চলেছে, কারণ এখানে যে থ্রেডটা দেখানো হয়েছে সেটা শুধু অ্যাভেঞ্জার্সদের জন্যই নয়, পুরো আর্থ 616-এর জন্য নয়। এবারে থ্রেডের মুখে রয়েছে পুরো মাল্টিভার্স। ট্রেলারে আমরা লোকিকে দেখতে পাচ্ছি, স্টিভ রজার্স ফিরে এসেছে, ইয়েলেনা লড়ছে মিস্টিকের সঙ্গে, একদিকে গ্যাম্বিটের সঙ্গে লড়ছে সাংচি, অন্যদিকে অ্যাভেঞ্জার্স আর এক্সম্যানদের মধ্যে শুরু হয়ে গেছে যুদ্ধ। আর সব কিছু শেষে থরের ভয়ঙ্কর স্টর্ম ব্রেকার অ্যাটাক, যেটা ডক্টর ডুম মাত্র 2 আঙুলেই থামিয়ে দিচ্ছে। কিন্তু এত দুর্দান্ত সিন দেখার পর একটা কথাই বলবো যে আমরা যতগুলো লিক সম্পর্কে জেনেছিলাম এবং যেগুলো সিনেমাকনে লিক হয়েছিল, এই ট্রেলারটি সেই সমস্ত ফুটেজ থেকেই বানানো হয়েছে। এখানে কোনো এক্সট্রা নতুন কিছু নেই, কিন্তু যাই হোক অনেক কিছু দেখা গেছে, ওগুলো তো শুধু শুনে বানিয়েছিলাম, এবার আমরা দেখতে পেয়েছি সেগুলো ট্রেলারের মধ্যে। আর তাই সেই সব ব্যাপারে কথা হবে। তো চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। তো বন্ধুরা, সব কিছু শুরু করার আগে আমাদেরকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ইনকারশন। কারণ আমার মনে হচ্ছে অ্যাভেঞ্জার্স ডুমসডের পুরো গল্পটাই এই ইনকারশনকে ঘিরেই তৈরি হতে চলেছে। ট্রেলার শুরু হয় জেভিয়ার স্কুল ফর গিফটেড ইয়াংস্টারের সেই পরিচিত সাইনবোর্ড দিয়ে, মানে গল্পের শুরুতে দেখানো হচ্ছে এক্সম্যান ইউনিভার্স। তবে এখানে একটা ইন্টারেস্টিং ডিটেলস রয়েছে। ডার্ক ফিনিক্সের শেষে জেভিয়ার্স স্কুলের নাম পরিবর্তন করে জিন গ্রে স্কুল করা হয়েছিল, কিন্তু এখানে আবার আমরা জেভিয়ার্স স্কুল ফর গিফটেড ইয়াংস্টার দেখতে পাচ্ছি, যার মানে এটা সম্ভবত ডার্ক ফিনিক্সের টাইমলাইনের নয়, বরং এটা অন্য কোনো এক্সম্যান ইউনিভার্স হতে পারে। সাথে এমনও পসিবিলিটি রয়েছে যে ডেজ অফ ফিউচার পাস্টের লোগান অতীতে গিয়ে টাইমলাইন পরিবর্তন করার পর নতুন রিয়ালিটি তৈরি করেছিল, আর এটা হয়তো সেই ইউনিভার্সই হতে পারে, যদি এখনো শিওরভাবে কিছুই বলা যাবে না। এরপর আমরা প্রফেসর চার্লসকে দেখি তার হুইল চেয়ারে বসে জানালা বাইরে তাকিয়ে দেখছে, আর বাইরে দেখা যাচ্ছে ভয়ঙ্কর একটা আলো। প্রথমবার দেখলে মনে হবে বাইরে কিছু একটা জ্বলছে, কিন্তু ভালো করে যদি লক্ষ্য করেন তাহলে জানালার রিফ্লেকশনের মধ্যে বিশাল গোলাকার স্ট্রাকচার দেখা যায়। আর তাই তখন স্পষ্ট হয়ে যায় চার্লস জেভিয়ার এখানে নিচের চোখের সামনে একটা ইনকারশন ঘটতে দেখেছে, আর সামনে যেটা গোলাকার দেখা যাচ্ছে সেটি অন্য একটি পৃথিবী। এবার যারা ইনকারশন সম্পর্কে জানে না তাদেরকে সহজ ভাষায় বলে দিই, মার্বেল মাল্টিভার্সে যখন দুটো আলাদা ইউনিভার্স একে অপরের অনেক কাছাকাছি চলে আসে এবং তাদের আর্থ একে অপরের সঙ্গে ধাক্কা লাগতে যাবে, সেটাকে বলা হয় ইনকারশন। অর্থাৎ খুব সহজ ভাষায় বললে একটা পৃথিবী ধেয়ে আসে আর একটা পৃথিবীর দিকে, এটাই হচ্ছে ইনকারশন। আর যদি সময়ের মধ্যে এটাকে থামানো না যায় তাহলে দুটো আর্থ একে অপরের সঙ্গে ধাক্কা খাবে, ফলে একটা ইউনিভার্স ধ্বংস হতে পারে বা দুটোই শেষ হয়ে যেতে পারে। ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস মুভিতে রিড রিচার্ড এই ইনকারশনের ব্যাপারেই ডক্টর স্ট্রেঞ্জকে ওয়ার্নিং দিয়েছিল। একটা ইউনিভার্সের কেউ যখন অন্য ইউনিভার্সে গিয়ে বেশি ইন্টারফারেন্স করবে, তত বড় একটা ফুটপ্রিন্ট তৈরি হতে পারে, আর সেই ফুটপ্রিন্ট শেষ পর্যন্ত ইনকারশনের রিস্ক বাড়িয়ে দিতে পারে। কমিক্সের সিক্রেট ওয়ার শুরু হওয়ার আগেও মাল্টিভার্স জুড়ে ঠিক এমনটাই ঘটেছিল, একটার পর একটা ইউনিভার্স একে অপরের সঙ্গে কোলাইড করছিল, যেটার ব্যাপারে আমরা টাইমস রান আউট কমিক্সে ভালো করে জানতে পারি। যদি আপনারা চান তো আমি এই কমিকটি এক্সপ্লেন অবশ্যই করব। কিন্তু এবার যদি ট্রেলারের কথা বলি, তো প্রফেসর এক্স এর এই সিনের মধ্যে আরো একটা ভয়ঙ্কর পসিবিলিটি লুকিয়ে আছে। হতে পারে চার্লস জেভিয়ার শুধু একটা আর তাদের দিকে এগিয়ে আসছে এটাই দেখছে না, বরঞ্চ সে দেখছে আর্টটা ধ্বংস হয়ে যাচ্ছে। কারণ কমিক্সে ইনকারশন থামানোর একটা ভয়ঙ্কর উপায় ছিল নিজের আর্থের সঙ্গে অন্য আর্থ ধাক্কা খাওয়ার আগেই সামনে থাকা আর্টটাকে ধ্বংস করে দেওয়া, তাহলে নিজের আর্থ বা ইউনিভার্স বেঁচে যাবে। কিন্তু তার জন্য অন্য ইউনিভার্সের একটা গোটা পৃথিবী এবং সেখানে থাকা কোটি কোটি মানুষকে স্যাক্রিফাইস করতে হবে। আর আমার মনে হয় অ্যাভেঞ্জার্স ডুমসডের সবচেয়ে বড় কমপ্লিট এখানেই হবে, কারণ নিজের পৃথিবী বাঁচাবার জন্য কেউ কি অন্য পৃথিবী ধ্বংস করতে পারবে? তারা হচ্ছে হিরো। আর সম্ভবত ডক্টর ডুমের পরের ডায়লগটাও এই ডিসিশনের দিকে ইঙ্গিত করছে, কারণ এরপরে আমরা প্রথমবার ডক্টর ডুমের গ্লিমস দেখতে পাই। মার্বেল পুরো ট্রেলারে ডুমকে পরিষ্কারভাবে দেখাচ্ছেই না, কখনো তার মাস্কের অংশ দেখাচ্ছে, কখনো আর্মার, কখনো তার গ্রিন ক্লক। কিন্তু ডুমকে পুরোপুরি না দেখিয়েও পুরো ট্রেলার জুড়ে তার প্রেজেন্স ফিল করানোই হচ্ছে। আর তার আর্মারটা ভালো করে দেখলে একটা ইন্টারেস্টিং ডিটেলস চোখে পড়ে, আর্মারে বিভিন্ন জায়গায় রিউন বা ম্যাজিক্যাল সিম্বলের মতো ডিজাইন রয়েছে। আর আমরা জানি ভিক্টর ভন ডুম এমন এক ক্যারেক্টার যে সায়েন্স এবং ম্যাজিক দুটোকেই একসঙ্গে ব্যবহার করতে পারে। একদিকে সে পৃথিবীর অন্যতম ব্রিলিয়ান্ট সায়েন্টিস্ট, অন্যদিকে একজন এক্সট্রিমলি পাওয়ারফুল সর্সারার। তাই ডুমের আর্মার শুধু আয়রনম্যানের মতো এবং অ্যাডভান্স টেকনোলজি স্যুটই নয়, এর মধ্যে টেকনোলজির পাশাপাশি ম্যাজিকও কাজ করে। তার আর্মারে মেটালিক প্লেটিং এর সঙ্গে চেন মেলের মতো মেডিভেল ডিজাইন রাখা হয়েছে, যেটা ডুমের ক্লাসিক কমিক বুক লুকের সঙ্গে দারুণভাবে ম্যাচ করে। আর এরপর আমরা প্রথমবার ডুমের গলা শুনতে পাই। রবার্ট ডাউনি জুনিয়র এর ভয়েস দিলেও অ্যাকসেন্টটা অনেকটাই বদলেছে, যা শুনে এক মুহূর্তের জন্য কিন্তু টনি স্টার্কের কথা মনে হয় না।
বরঞ্চ এখানে সত্যিই মনে হচ্ছে আমরা ভিক্টর ভন ডুমেরই কথা শুনছি। আর ডুম যা বলছে সেটা খুবই গুরুত্বপূর্ণ, কিছু একটা ঘটতে চলেছে, এমন কিছু যেটা হয়তো তারা থামাতে পারবে না। আর সূর্য অস্ত যাওয়ার আগেই তাদের এমন একটা সিদ্ধান্ত নিতে হবে যেটা এর আগে কখনো নেওয়া হয়নি। এই একটা ডায়লগ থেকে আমার মনে হয় ডুমসডের পুরো কনফ্লিক্টের ধারণা এখান থেকেই পাওয়া যাচ্ছে। কারণ ডুম সম্ভবত ইনকারশনেরই কথা বলছে, আর সে কঠিন ডিসিশনটা কি, হয়তো নিজেদের ইউনিভার্স বাঁচাবার জন্য অন্য আর্থকে ধ্বংস করে দেওয়া। কমিক্সে অবশ্যই ইনকারশন থামানোর আরো কিছু উপায় ছিল, যেমন ইনফিনিটি গমলেট ব্যবহার করে সামনের আর্থকে পেছনে ঠেলে দেওয়া। কিন্তু সমস্যা হলো সেটা করতে গিয়ে ইনফিনিটি স্টোন ধ্বংস হয়ে যাওয়ার রিস্ক থাকে। মানে এর মাধ্যমে একটা ইনকারশন থামানোর পরে পরের ইনকারশনের জন্য আর কোনো সলিউশন নেই। আর এমসের R616-এ এখন ইনফিনিটি স্টোনও নেই। আর তাই হিরোদের সামনে যে অপশন থাকবে সেটা হচ্ছে নিজেদের পৃথিবী বাঁচাও অথবা অন্য পৃথিবীর কোটি কোটি মানুষকে বাঁচাও। আর দুটো একসঙ্গে করা কিন্তু সম্ভব হবে না। আর ডুম যখন বলছে সূর্য অস্ত যাওয়ার আগে ডিসিশন নিতে হবে, সেটাও কমিক্সের ইনকারশনের সঙ্গে কানেক্ট করা যায়। কারণ ইনকারশন শুরু হওয়ার পর হিরোদের কাছে কিন্তু প্রচুর টাইম থাকে না, একটা নির্দিষ্ট টাইমের মধ্যে সলিউশন বের করতে হয়, না হলে দুটো আর্থ ধাক্কা খেয়ে যাবে। আর টেলারের পরের সিনে আমরা সে কাউন্টডাউনের ইঙ্গিতই পাই। মার্বেল স্টুডিওর লোগো আসে, আর তারপর দেখা যায় R616 নিউ অ্যাভেঞ্জার্স টাওয়ার। থান্ডারবোল্টের এন্ডিং এর পর পুরনো অ্যাভেঞ্জার্স টাওয়ারটা এখন নিউ অ্যাভেঞ্জার্স এর হেডকোয়ার্টার। আর থান্ডারবোল্টসের পোস্ট ক্রেডিট সিন যদি আপনাদের মনে আছে, সেখানে আমরা দেখেছিলাম একটা এক্সট্রা ডাইমেনশনাল স্পেসক্রাফট R616 এর অ্যাটমসফিয়ারে প্রবেশ করেছে, সেটা ছিল ফ্যান্টাস্টিক ফোরের শিপ। আর ট্রেলারে আমরা সম্ভবত সেই সিনেরই এক্সটেন্ডেড পার্ট দেখতে পাচ্ছি। ফ্যান্টাস্টিক ফোর তাদের শিপ নিয়ে R616 এসেছে, আর তাদের সঙ্গে রয়েছে থর। এখানে নিউ অ্যাভেঞ্জার্স, স্যাম উইলসন এবং অ্যাভেঞ্জার্স এবং ফ্যান্টাস্টিক ফোর সবাই এক জায়গায় জড়ো হয়েছে। বাকি আছে, স্যাম উইলসন আছে, স্কট ল্যাংও আছে, এমনকি ব্যাকগ্রাউন্ডে বব বা সেন্ট্রিকেও দেখা যাচ্ছে সে বসে আছে। আর এখানে থর সবাইকে সেই বিপদের ব্যাপারে ওয়ার্নিং দিচ্ছে। থর বলছে সে জীবনে অনেক পাওয়ারফুল ওয়ারিয়ারের সঙ্গে যুদ্ধ করেছে, এমন সব ওয়ারিয়ার যারা হয়তো এই রুমে থাকা সবাইকে একসঙ্গে করলেও তাদের থেকে বেশি শক্তিশালী ছিল, কিন্তু তারা সবাই মারা গেছে ভয়ঙ্কর সব শত্রুর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে। কিন্তু থর বলছে সেই সমস্ত শত্রুর মুখোমুখি হয়েও সে কখনো এতটা ভয় পায়নি যতটা এবার সে পাচ্ছে। এবার একবার চিন্তা করে দেখুন, এই হচ্ছে সেই থর যে হেলার সামনে দাঁড়িয়েছে, থ্যানোসের সঙ্গে লড়াই করেছে। ইনফিনিটি ওয়ারে থ্যানোসকে নিয়ে তার অ্যাটিটিউড এমন ছিল যেন তার এনিমি লিস্টে একটা নতুন নাম যোগ হয়েছে জাস্ট। সেই থর যদি এবার বলছে সে ভয় পাচ্ছে, কেমন বিপদ আসছে একবার ভেবে দেখুন। থর কি সত্যি ডক্টর ডুমকে ভয় পাচ্ছে, নাকি সে ভয় পাচ্ছে পুরো মাল্টিভার্সের ডিস্ট্রাকশনকে? কারণ আমার মনে হয় ডুম হয়তো এই গল্পের আসল প্রবলেম হবেই না, আসল প্রবলেম হচ্ছে ইনকারশন, মাল্টিভার্সের ডিস্ট্রাকশন। আর ডুম হয়তো এই সমস্যার একটা সলিউশন নিয়ে এসেছে, শুধু তার সলিউশনটা এতটাই ভয়ঙ্কর যে অ্যাভেঞ্জার্স সেটা কোনোদিনও মেনে নেবে না। এবারে মিটিং এর সিনের ব্যাকগ্রাউন্ডের দিকে যদি আমরা চোখ লাগাই, তাহলে এখানে আমরা তিনটে আর্থকে একে অপরের দিকে এগিয়ে আসতে দেখছি। সম্ভবত এই তিনটি আর্থ হলো এমসি এর R616, ফ্যান্টাস্টিক ফোরের R828 আর এক্সম্যানের ইউনিভার্স। অর্থাৎ অ্যাভেঞ্জার্স ডুমসডে মুভিতে আমরা কিন্তু সাধারণ দুই আর্থের ইনকারশন দেখব না, এখানে সম্ভবত তিনটি ইউনিভার্সে একসঙ্গে ইনকারশন হচ্ছে। আর স্ক্রিনের মধ্যে একটা কাউন্টডাউন টাইমারও চলছে, মানে হিরোরা জানে তাদের হাতে কতটা সময় আছে। ফ্যান্টাস্টিক ফোর সম্ভবত নিজেদের ইউনিভার্সে ইনকারশনের ব্যাপারে আগেই জানতে পেরেছে, আর সেই কারণেই তারা R616 এসেছে সবাইকে ওয়ার্নিং দিতে এবং একসঙ্গে কোনো সলিউশন খুঁজতে। এখানে সুইচটমের হাতেও একটা ব্যান্ডের মতো ডিভাইস দেখা যাচ্ছে। কমিক্সে ইনকারশন ট্র্যাক করার জন্য অ্যাভেঞ্জার্স এবং ইলুমিনাটি বিশেষ ধরনের এক ডিভাইস ব্যবহার করত, যার মাধ্যমে তারা জানতে পারত পরের ইনকারশন কখন শুরু হবে। তাই সুয়ের হাতে এই ডিভাইসটা সেই কনসেপ্টেরই এমসি ভার্সন হতে পারে। কিন্তু এই মিটিং এর মধ্যে আরো একটা ইন্টারেস্টিং ডিটেলসও রয়েছে। স্যাম, বাকি এবং স্কট তিনজনই এমন কারোর দিকে তাকিয়ে আছে যাকে দেখে তাদের এক্সপ্রেশন পুরো বদলে গেছে। বিশেষ করে স্কটকে দেখে মনে হচ্ছে যে সে যেন ভূত দেখে ফেলেছে। আর ইন্টারেস্টিংলি এই তিনজনের সঙ্গে স্টিভ রজার্সের একটা স্ট্রং কানেকশন রয়েছে। তাহলে তারা কি স্টিভ রজার্সকে এখানে দেখছে? এমনও হতে পারে ফ্যান্টাস্টিক ফোরের শিপে স্টিভ আগে থেকেই ছিল, আর যখন শিপ R616 আসে তখন সবাই প্রথমবার তাকে দেখতে পায়। যদিও মার্বেল এখানে টেলার এডিটিং এর মাধ্যমে অনেক কিছু হাইড করেও রাখতে পারে। আর এরপর টেলারের সিন চলে যায় নেমারের দিকে। আমরা নেমারকে তার থ্রোনে বসে থাকতে দেখি, আর এখানে তার নতুন লুক আগের ওয়াকান্ডা ফরএভারের লুকের তুলনায় অনেক বেশি কমিক অ্যাকুরেট। তার পোশাকে ডিজাইন রয়েছে, সঙ্গে ট্যালোকানে যে অ্যাথেস্টিক সেটাও বজায় রাখা হয়েছে। এখানে সুরি, এম্বাকু, সুইস্টং, দ্য থিং, বাকি, ঘোস্ট, জকিন টরেস্ট এবং আরো কয়েকজন হিরোকে দেখা যায়। সম্ভবত তারা নেমারের কাছে সাহায্য চাইতে এসেছে, কিন্তু নেমারের রিয়াকশন দেখে মনে হচ্ছে সে খুব একটা খুশি নয়। চারপাশের পানি একটা দেওয়ালের মতো আটকে রয়েছে। এটা নেমার নিজে করেছে নাকি সুইস্টম তার ফোর্স ফিল্ড দিয়ে পানি আটকে রেখেছে সেটা পরিষ্কার নয়। যদি সু এটা করে থাকে তাহলে সম্ভবত নেমারকে পানি থেকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে, কারণ নেমার যতক্ষণ পানির কাছে থাকবে ততক্ষণ সে আরো বেশি পাওয়ারফুল হবে। আর এমনও হতে পারে নেমার নিজে অতিথিদের সঙ্গে কথা বলার জন্য ট্যালোকানের ওই অংশ থেকে পানি সরিয়ে দিয়েছে
এখানে নেইমারের রাগের একটা কারণও থাকতে পারে। ওয়াকান্ডা ফরএভারে আমরা দেখেছিলাম নেইমার নিজের মানুষদেরকে বাইরের পৃথিবীর কাছ থেকে লুকিয়ে রাখতে চেয়েছিল, আর এখন সুরি যদি ফ্যান্টাস্টিক ফোর এবং অ্যাভেঞ্জার্সের সরাসরি ট্যালোকার নিয়ে এসেছে তাহলে নেইমার সেটা ভালোভাবে নেবে না। আবার অন্যদিকে সুরি হয়তো তার সাহায্য চাইতে এসেছে, কারণ আগামীতে যদি পুরো আরতি ধ্বংস হয়ে যায় তাহলে নেইমারের মতো পাওয়ারফুল একজন বিং এবং ট্যালোকানের আর্মিকে তাদের দরকার হবেই। ট্রেলার দেখে আমার মনে হচ্ছে এখান থেকে হিরোরা কয়েকটা আলাদা টিমে ভাগ হয়ে যাবে। একটা টিম R616 থেকে ইনকারশন থামানোর চেষ্টা করবে, আর একটা টিম যাবে এক্সম্যানের ইউনিভার্সে, কারণ এরপর সিন শিফট হয় এক্সম্যান ইউনিভার্সে জেভিয়ার মেনসেনে, আর সেখানের পরিস্থিতি পুরো বিগড়ে গেছে। মেনসেনের মধ্যে ভয়ঙ্কর একটা এক্সপ্লোশন হচ্ছে, কিছু একটা যেন নিচ থেকে ওপরে উঠে এসে পুরো জায়গাটা উড়িয়ে দিচ্ছে, কিন্তু মার্বেল ইচ্ছে করেই সেই জিনিসটাকে আমাদের দেখাচ্ছে না। এরপর এন্ট্রি হয় সাইক্লপসের। জেমস মার্স্টেনের সাইক্লপ একদম কমিক অ্যাকুরেট শুটে, সে নিজের ভাইজার খুলে ফুল পাওয়ার অপটিক ব্লাস্ট ব্যবহার করছে, আর তার পেছনে দেখা যাচ্ছে বিশাল সেন্টিনেলের পা। সেন্টিনেলগুলো হচ্ছে আসলে মিউটেন্টদেরকে হান্ট করার জন্য বা ডিস্ট্রয় করার জন্য তৈরি বিশাল রোবোটিক মেশিন। আপনারা যদি এক্সম্যান 97 সিরিজ দেখেছেন তাহলে এর ব্যাপারে আরো বিস্তারিত জানতে পারবেন। অর্থাৎ এই এক্সম্যান ইউনিভার্সে একদিকে ইনকারশনের থ্রেড, অন্যদিকে সেন্টিনেলের থ্রেড। কিন্তু এরপর সিচুয়েশন আরো ক্রেজি হয়ে যায়, কারণ আমরা দেখতে পাই গ্যাম্বিট ভার্সেস সাংচি। গ্যাম্বিট যে কোনো অবজেক্টের মধ্যে কাইনেটিক এনার্জি চার্জ করে সেটাকে এক্সপ্লোসিভ ওয়েপেন বানিয়ে ফেলতে পারে, আর অন্যদিকে সাংচি এমসের অন্যতম স্কিল মার্শাল আর্টিস্ট, আর তার কাছে রয়েছে 10 রিং। তাই এই ফাইটটা যে ভয়ঙ্কর লেভেলের হবে সেটা আর বলতে হবে না। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো অ্যাভেঞ্জার্স আর এক্সম্যান নিজেদের মধ্যে ফাইট করছে কেন? আর আমার মনে হয় এর উত্তরই সেই ইনকারশন। R616 এর হিরো নিজের পৃথিবী বাঁচাতে চায়, এক্সম্যান ইউনিভার্সের হিরোরাও নিজেদের পৃথিবী বাঁচাতে চায়, কিন্তু যেহেতু দুটোকে একসঙ্গে বাঁচানো সম্ভব নয়, তাই হতে পারে অ্যাভেঞ্জার্স প্রথমে এক্সম্যানের সঙ্গে কথা বলতে এসেছিল, তারা ভেবেছিল সবাই মিলে কোনো সলিউশন বের করবে, কিন্তু এক্সম্যান হয়তো এর আগেও নিজেদের ইউনিভার্স বাঁচাবার জন্য অন্য আর্থ ডিস্ট্রয় করেছে, আর R616 এর অ্যাভেঞ্জার্স সেটা মেনে নিতে পারেনি, আর সেখান থেকে আর্গুমেন্টের সৃষ্টি হয়, আর তারপর মিসআন্ডারস্ট্যান্ডিং, আর তারপর অ্যাভেঞ্জার্স ভার্সেস এক্সম্যান। একটা সিনে আমরা রিড রিচার্ডকে দেখতে পাই, সে নিজের হাতকে লম্বা করে স্যাম উইলসনকে আটকে রাখছে, আর তার নিচতেই এলিনে এগিয়ে যাচ্ছে বন্দুক হাতে। এরপরে এলিনার সামনে আসে মিস্টিক, আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার মিস্টিক এখানে এলিনার রূপ নিয়ে নেয়, ফলে শুরু হয় এলিনা ভার্সেস এলিনা। কিন্তু এখানে একটা প্রশ্ন বেরিয়ে আসে, মিস্টিক চাইলে আরো পাওয়ারফুল কারো রূপ নিতে পারতো, তাহলে এলিনারই বা কেন নিল? তাই হতে পারে মিস্টিক শুধু এলিনার সঙ্গে ফাইট করছে না, সে হয়তো এলিনাকে রিপ্লেস করতে চাইছে, ঠিক যেমন এন্ড গেমে 2014 সালে নেবুলা বর্তমান নেবুলাকে রিপ্লেস করেছিল আর অ্যাভেঞ্জার্সদের টিমের মধ্যে ঢুকে পড়েছিল। মিস্টিকও এখানে যদি এলিনার রূপ নিয়ে নিউ অ্যাভেঞ্জার্সের মধ্যে ঢুকে পড়ে তাহলে কিন্তু কেউ সেটা বুঝতে পারবে না, তাহলে সে খুব সহজে পুরো টিমকে ম্যানিপুলেট করতে পারবে, বিশেষ করে ববকে, কারণ ববের সঙ্গে এলিনার একটা ইমোশনাল কানেকশন রয়েছে, আর মিস্টিক যদি সেই কানেকশন ব্যবহার করে ববের ভয়েড পার্সোনালিটিকে আনলিজ করে দেয় তাহলে অ্যাভেঞ্জার্স, ফ্যান্টাস্টিক ফোর এবং এক্সম্যান কেউই সেফ থাকবে না। এই পুরো ফাইটের মধ্যে কোথাও প্রফেসর এক্স বা ম্যাগনিটোকে অ্যাকশনের মধ্যে দেখা যায়নি, কারণ প্রফেসর এক্স চাইলে টেলিপ্যাথি ব্যবহার করে এই পুরো মিসআন্ডারস্ট্যান্ডিংটা অনেকটাই থামাতে পারে, আর ম্যাগনিটো ব্যাটেল ফিল্ডে থাকলে সিচুয়েশন পুরো বদলে যাবে। কিন্তু তারা কোথায়? তারা কি কোনো অ্যাটাকের শিকার হয়েছে নাকি অন্য কোনো মিশনে রয়েছে এখন বলা কিন্তু অত্যন্ত কঠিন। তবে থরের ব্যাকগ্রাউন্ড ডায়লগ দেখে মনে হচ্ছে শেষ পর্যন্ত সবাই বুঝতে পারবে। সে বলছে নিজেদের মধ্যে ফাইট করে কোনো লাভ নেই, কারণ তাদের আসল এনিমি তারা নয়। আর এই কেয়াসের মধ্যে আমরা দেখতে পাই লোকিকে। প্রথমে একটা কার্ড বা কি এর মতো অবজেক্ট দেখা যায়, যার উপরে রয়েছে মাল্টিভার্সাল ট্রি সিম্বল। লোকি সিজন 2 এর এন্ডিং আমরা দেখেছিলাম লোকি সমস্ত ডাইং টাইমলাইনকে নিজের হাতে ধরে সেগুলোকে নতুন জীবন দিয়েছে, আর নিজে মাল্টিভার্সের বিশাল ট্রি শেপ নিয়ে নিয়েছিল। আর এই সিম্বল সরাসরি লোকির সঙ্গে কানেক্টেড। এটা টিভি এর কোনো কার্ড হতে পারে, আর এটা একটা কিও হতে পারে, এমন একটা কি যেটার মাধ্যমে লোকি যেখানে বসে মাল্টিভার্স ধরে রেখেছে সেখানে পৌঁছানো সম্ভব। এরপর লোকিকে দেখা যায় তার পুরনো টিভি এজেন্টের পোশাকে। আর এখানে আসে প্রশ্ন, লোকি যদি এই মাল্টিভার্স নিজের হাতে ধরে রেখেছে তাহলে সে এখানে এলো কিভাবে? একটা পসিবিলিটি এটা অন্য কোনো লোকি ভেরিয়েন্ট, আর একটা পসিবিলিটি লোকি নিজের প্রজেকশন পাঠিয়েছে, কিন্তু আরো একটা ভয়ঙ্কর পসিবিলিটি হতে পারে কেউ লোকিকে তার জায়গা থেকে সরিয়ে দিয়েছে, আর সেই কারণেই কি মাল্টিভার্সের ব্যালেন্স নষ্ট হয়ে গেছে, আর সেই কারণে ইনকারশন শুরু হয়ে গেছে। আর ডক্টর স্ট্রেঞ্জের যদি আসল টার্গেট এটাই হয় যে লোকি যেখানে আছে সেখানে পৌঁছাবো, তাহলে এই যে কিটা আছে সেটা তার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর লোকি যে জায়গায় আছে সেটা কিন্তু টিভি নয়, জায়গাটা একটা সাধারণ বাড়ির মতো। আর ডুমসডের আগের টিজারে আমরা এমন একটা বাড়ি দেখেছিলাম যেখানে স্টিভ রজার্স ছিল, তাহলে কি লোকি নিজেই স্টিভ রজার্সের কাছে গেছে তাকে টিমে জয়েন করাতে?
এটা কিন্তু পুরোপুরি পসিবলও হতে পারে, কারণ আগামীতে যে থ্রেড আসছে সেটা থামাতে নতুন অ্যাভেঞ্জার্স যথেষ্ট নয়, তাদের দরকার পুরনো অ্যাভেঞ্জার্সকেও। আর তখনই আসে স্টিভ রজার্সের নাম। আর এখানে সে কিটি যখন সেই হাতে দেখা যায়, সেই হাতে আমরা একটা রিং দেখতে পাই, আর এমনই রিং আমরা স্টিভ রজার্সের হাতেও দেখেছিলাম, অ্যাভেঞ্জার্স এন্ড গেম মুভির লাস্টেও দেখেছি, এমনকি অ্যাভেঞ্জার্স ডুমসডে যে স্টিভ রজার্সের টিজার ছিল সেখানেও দেখেছি। তাই হতে পারে এই যে কার্ডটি ধরে আছে এটি স্টিভ রজার্স। এছাড়া স্কট ল্যাংকে আমরা তার মেয়ে ক্যাসি ল্যাং এর সঙ্গে দেখতে পাই, যেটা কনফার্ম করে যে ক্যাসি ল্যাংও ডুমসডেতে থাকবে। আর এখান থেকে হালকা এটারও শিওর হওয়া যেতে পারে যে ইয়ং অ্যাভেঞ্জার্সের বাকি ক্যারেক্টাররাও এখানে থাকতে পারে। স্কটের কাছেও মাল্টিভার্স সম্পর্কে গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে, কারণ কোয়ান্টামেনিয়াতে সে ক্যাংয়ের মুখোমুখি হয়েছিল। তাই মাল্টিভার্সাল থ্রেড নিয়ে যখন কথাবার্তা হবে তখন সে তো সেই নিয়ে কথা বলবেই। এরপর জনি স্টর্মকে দেখা যায় সে আগুনের মধ্যে কাউকে প্রোটেক্ট করছে। ক্যারেক্টারটা সুইস্টর্ম হতে পারে, আবার ফ্র্যাঙ্কলিন রিচার্ড হওয়ার পসিবিলিটিসও রয়েছে। আমরা তো সবাই জানি জনি স্টর্ম ফায়ার অ্যাবজর্ব করতে পারে, আর তাই সম্ভবত কোনো ম্যাসিভ ডিস্ট্রাকশনের মধ্যে সে কাউকে বাঁচানোর চেষ্টা করছে। আর এরপরে আসে টেলার সবচেয়ে ভয়ঙ্কর সিনে, থর ভার্সেস ডক্টর ডুম। থর ভয়ঙ্কর লাইটিং এনার্জি নিয়ে ডুমের সামনে ল্যান্ড করে। চারপাশ পুরো ধ্বংস হয়ে গেছে। ভাঙা স্ট্রাকচার দেখে মনে হচ্ছে ফাইটটা এক্সম্যান ইউনিভার্সে হতে পারে, আবার এটা ভয়েডের কোনো জায়গাও হতে পারে। থর এখানে ডুমের উপর ফুল পাওয়ারে অ্যাটাক করে নিজের স্টর্ম ব্রেকার দিয়ে। এরকম একই রকম সেম অ্যাটাকে আমরা ইনফিনিটি ওয়ারে তাকে করতে দেখেছিলাম থ্যানোসের বিরুদ্ধে। 6টা ইনফিনিটি স্টোনের পাওয়ার ব্যবহার করেও থ্যানোস স্টর্ম ব্রেকারকে পুরোপুরি থামাতে পারেনি। এখানে অনেক মতামত আছে। অনেকে বলে থ্যানোস সবকটা স্টোনের ইউজ করেনি, অনেকে বলে আচমকা অ্যাটাক হয়েছে বলে থ্যানোস আটকাতে পারেনি। তো সেই যাই হোক, সেনে কিন্তু থ্যানোস সেটাকে আটকাতে পারেনি। কিন্তু এখানে ডক্টর ডুম মাত্র 2টো আঙুলে থরের স্টর্ম ব্রেকার থামিয়ে দেয়। শুধু স্টর্ম ব্রেকারই নয়, থরের লাইটিং পাওয়ারও ডুম পর্যন্ত পৌঁছাতে পারে না। মনে হচ্ছে ডুম নিজের সামনে একটা ম্যাজিক্যাল ব্যারিয়ার তৈরি করে ফেলেছে। তার আর্মারের রিউনগুলো অ্যাক্টিভেট হয়েছে, আর ম্যাজিক ব্যবহার করে সে থরের পুরো অ্যাটাকটাই নিউট্রালাইজ করে দিয়েছে। অর্থাৎ এটা ডুমের ফিজিক্যাল স্ট্রেংথ নাও হতে পারে, সায়েন্স আর সরসারি দুটো একসঙ্গে ব্যবহার করছে ডুম। যদিও আরেকটা পসিবিলিটিস রয়েছে, কমিক্সে ডুম অন্য পাওয়ারফুল বিং এর পাওয়ার অ্যাবজর্ব করতে সক্ষম। তাই হতে পারে এই ডুম ইতিমধ্যেই কারো পাওয়ার নিয়ে নিয়েছে। সে হতে পারে লোকি, ফ্র্যাঙ্কলিন রিচার্ড, নাকি অন্য কোনো কসমিক বিং, যেটা এখনো পরিষ্কার নয়। এই ডক্টর ডুম সাধারণ কোনো ভিলেন নয়। থর ও ডুমের উপর প্রচন্ড রেগে আছে। শেষবার থরকে আমরা এমন রাগের মধ্যে দেখেছিলাম থ্যানোসের চোখের সামনে লোকিকে যখন মেরে দিয়েছিল তখন। তাহলে ডুমকে আগে লোকিকে মেরে ফেলেছে, নাকি থর ডুমের আসল প্ল্যান জেনে গেছে? সেটা একটা বড় রিভিল যেটা আমরা মুভির মধ্যে দেখতে পাবো। আর ডুমের মোটিভেশন নিয়েও একটা ইন্টারেস্টিং পসিবিলিটিস রয়েছে, কারণ টেলারের পরে আমরা একটা পোস্টারও দেখতে পাই যেখানে ডুম একটা আর্টওয়ার্কের সামনে দাঁড়িয়ে আছে, যেখানে একটি নারী একটি শিশুকে ধরে রয়েছে। এটা কি ডুমের নিজের ফ্যামিলি? ডুম কি ইনকারশনের মধ্যে নিজের ইউনিভার্স হারিয়েছে, নিজের স্ত্রী, নিজের সন্তান, আর সেই কারণে সে এখন যে কোনো মূল্যে মাল্টিভার্সকে বাঁচাতে চায়? অথবা এটা ডুমের মা সিনথিয়া এবং ছোট ভিক্টরের রিপ্রেজেন্টেশনও হতে পারে। যেটাই হোক, আমার মনে হয় ডুমের মোটিভেশন শুধু পৃথিবী দখল করা হবে না। সে হয়তো সত্যি মাল্টিভার্সকে বাঁচাতে চায়, কিন্তু নিজের নিয়মে, নিজের পদ্ধতিতে। আর তার সেই পদ্ধতি যদি একটা ইউনিভার্স বাঁচানোর জন্য 10টা ইউনিভার্স ডিস্ট্রয় করতে হয়, ডুম সেটা করতে এক মুহূর্ত ভাবে না। আর অ্যাভেঞ্জার্স ঠিক সেখানেই তার বিরুদ্ধে দাঁড়াবে। এরপর থরের ভয়েস আবার শোনা যায়, এই যুদ্ধ জিতে ফিরে আসতে হলে একটা মিরাকল দরকার। আর ঠিক তখনই ট্রেলারে আমাদের সেই মিরাকল দেখানো হয়। ফ্যান্টাস্টিক ফোরের শিপের ভেতরে থর দাঁড়িয়ে আছে। তার কাছে স্টর্ম ব্রেকার রয়েছে, আর রয়েছে ভেঙে যাওয়ার পরে আবার তৈরি হওয়া মিওনিয়ার। এখানে থরের সামনে এসে কেউ হাজির হয়েছে, যাকে দেখে থর বিশ্বাস করতে পারছে না। তাই সম্ভবত তাকে টেস্ট করার জন্য মিওনিয়ার এগিয়ে দেয়, আর মিওনিয়ার সঙ্গে সঙ্গে উড়ে যায় সেই ব্যক্তির হাতে। আর তারপর আমরা দেখতে পাই সে হচ্ছে স্টিভ রজার্স, ক্যাপ্টেন আমেরিকা ইজ ব্যাক। কিন্তু এখানে আবার একটা নতুন রহস্য, কারণ এন্ড গেমের শেষে আমরা যে বৃদ্ধ স্টিভ রজার্সকে দেখেছিলাম, এই স্টিভ সে নয়, বরং এই স্টিভ আরো বেশি ইয়াং। তাহলে এই স্টিভ কে? এটা কি সে স্টিভ রজার্স যে এন্ড গেমের শেষে ইনফিনিটি স্টোন ফিরিয়ে দেওয়ার পর পেগি কার্টারের সঙ্গে অতীতে গিয়ে থেকেছিল, নাকি অন্য ইউনিভার্সের স্টিভ রজার্স, নাকি লোকি তাকে টাইম লাইনের অন্য কোনো পয়েন্ট থেকে নিয়ে এসেছে? আর আগের টিজার অনুযায়ী স্টিভের একটা সন্তানও থাকতে পারে। এমনকি এই সিনে স্টিভের পেছনে একজন দাঁড়িয়েও আছে, কিন্তু কে সে সেটা পরিষ্কার নয়। এবার সে কি স্টিভের ছেলে? এটা একটা পসিবিলিটিস হতে পারে। আবার সে টনি স্টার্কও হতে পারে। আর স্টিভের ফিরে আসার সঙ্গে ইনকারশনের কানেকশনও থাকতে পারে। এন্ড গেমের শেষে স্টিভ অতীতে থেকে গিয়ে নতুন টাইমলাইন তৈরি করেছিল, আর সেটা নিয়ে অনেকদিন ধরে ডিবেট চলেছে। যদি তার এই ডিসিশন সত্যি একটা নতুন ব্রাঞ্চ টাইমলাইন তৈরি করে থাকে, তাহলে সেই টাইমলাইন কি বর্তমান মাল্টিভার্সাল ক্রাইসিসের সঙ্গে কানেক্টেড? আপনাদের কি মনে হয়? অবশ্যই সেটা কমেন্টে লিখবেন। তবে একটা জিনিস এখানে ক্লিয়ার করে দেওয়া দরকার, থরের হাতে যে মিউনিয়ারটা আমরা দেখছি সেটা ব্রোকেন, মানে এটা জেন ফস্টারে ব্যবহার করা সেই মিউনিয়ার। তাহলে এন্ড গেমের মিউনিয়ার স্টিভ সম্ভবত ঠিক জায়গাতেই ফিরিয়ে দিয়েছিল। তাই স্টিভের ভুলেই সব ইনকারশন হচ্ছে, এটা এখনো বলা যাবে না।
কিন্তু স্টিভের ফিরে আসা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা পরিষ্কার। আর থর কেন তাকে মিউনিয়র দিয়ে টেস্ট করছে, কারণ মাল্টিভার্সে অসংখ্য ভেরিয়েন্ট রয়েছে। মিস্টিক অন্য মানুষের রূপ নিতে পারে, ম্যাজিক দিয়ে রিয়ালিটি ম্যানিপুলেট করা যায়। তাহলে সামনে দাঁড়িয়ে থাকা স্টিভ সত্যি স্টিভ কিনা থর বুঝবে কিভাবে? তাই সে মিউনিয়র এগিয়ে দিয়েছে, কারণ স্টিভ যদি সেটাকে তুলে নেয় তাহলে সে ওয়ার্থি। আর মিউনিয়র তার হাতে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে থর বুঝে যায় এই মানুষটাকে সে বিশ্বাস করতে পারে। আর এখানে অ্যাভেঞ্জার্স টুমস্টের আসল স্কেল আমাদের সামনে আসে। একদিকে আর্থ 616, একদিকে ফ্যান্টাস্টিক ফোরে আর্থ 828, আর অন্যদিকে এক্সম্যানের ইউনিভার্স। তিনটি রিয়ালিটি একে অপরের দিকে এগিয়ে আসছে। অ্যাভেঞ্জার্স নিজের পৃথিবী বাঁচাতে চাইছে, এক্সম্যান নিজের ইউনিভার্স বাঁচাতে চাইছে, ফ্যান্টাস্টিক ফোর নিজের ফ্যামিলি এবং পৃথিবীকে বাঁচাতে চাইছে, নেইমার নিজের মানুষদের রক্ষা করতে চাইছে, লোকি পুরো মাল্টিভার্সকে ধরে রাখার চেষ্টা করছে। আর এই সমস্ত কিছুর মাঝখানে দাঁড়িয়ে আছে ভিক্টর ভন ডুম, যে হয়তো ভিলেন, হয়তো সেভিয়ার, অথবা দুটোই। কারণ যদি সত্যি মাল্টিভার্স বাঁচানোর একমাত্র উপায় হয় কিছু ইউনিভার্সকে স্যাক্রিফাইস করা, তাহলে সবচেয়ে বড় প্রশ্ন হলো কে ঠিক করবে কোন পৃথিবী বাঁচবে আর কোন পৃথিবী ধ্বংস হবে? অ্যাভেঞ্জার্স, এক্সম্যান, ফ্যান্টাস্টিক ফোর, নাকি ভিক্টর ভন ডুম নিজেই? আমার মনে হয় অ্যাভেঞ্জার্স টুমসডে সব থেকে বড় কনফ্লিক্ট শুধু অ্যাভেঞ্জার্স ভার্সেস ভিক্টর ভন ডুমই নয়, বরং প্রত্যেকটাই ইউনিভার্স নিজের অস্তিত্ব বাঁচাবার জন্য অন্য ইউনিভার্সের বিরুদ্ধে দাঁড়াবে। আর সেখান থেকে আমরা অ্যাভেঞ্জার্স ভার্সেস এক্সম্যানের মতো ফাইট দেখতে পাবো। আর এখানে ভিক্টর ভন ডুমকে এমনভাবে তৈরি করা হবে যেমন থ্যানোসকে দেখে আমরা অনেকেই তাকে সঠিক বলেছিলাম, তেমনি ভিক্টর ভন ডুমকে অনেকে সঠিক বলবে। কিন্তু এখানে যাই হোক, সবাইকে একসঙ্গে হতে হবে। নিউ অ্যাভেঞ্জার্স, স্যাম উইলসনের অ্যাভেঞ্জার্স, ফ্যান্টাস্টিক ফোর, এক্সম্যান, ওয়াকান্ডিয়ান, ট্যালোকান, লোকি, থর, আর শেষ পর্যন্ত স্টিভ রজার্স। কিন্তু এতজন একসঙ্গে হওয়ার পরও একটা প্রশ্ন থেকেই যায়, থর স্টর্ম ব্রেকারকে ডক্টর ডুম মাত্র 2 আঙুলে থামিয়ে দিতে পারে, তাহলে এরা সবাই মিলে আদৌ কি তাকে থামাতে পারবে? এই ব্যাপারে জানতে হলে আমার পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবেন। তো বাস বন্ধুরা, এই ভিডিও বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে, ভিডিও লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।